দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। ঘরে বাইরে সবখানে অনিরাপদ শিশু, নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার সাংস্কৃতিক কারণ বলছেন বিশেষজ্ঞরা। প্রকাশক দীপন হত্যা মামলায় গ্রেফতার দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও দেয়া হয়নি চার্জশিট। একই অবস্থা টুটুল হত্যা চেষ্টা মামলার, হতাশ পরিবার। স্থগিত হওয়া 230টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। নবগঠিত কমিটি আওয়ামী লীগকে আরও এগিয়ে নেবে বলছেন জ্যেষ্ঠ নেতারা। আশা, তরুণ নেতৃত্ব কাজ করবে আগামী নির্বাচনের বিজয়ের লক্ষ্যে। এবং ফ্লোরিডা, মিশিগান সহ নির্দিষ্ট 11টি অঙ্গরাজ্যের ফলই পাল্টে দিতে পারে মার্কিন নির্বাচনের সব জরিপ, এখনো দ্বিধায় ভোটাররা। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ, গণধর্ষণ বা ধর্ষণের পরে হত্যা। ঘরে বাইরে, পরিবার বা সমাজ, সবখানেই যেন অনিরাপদ শিশুরা। দিন দিন এ চিত্র ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, সমাজের চরম অবক্ষয়ের কারণে ঘটছে এসব ঘটনা, আর বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণের ঘটনা ও মামলা বাড়ছে ব্যাপক হারে। শাহরিয়ার জামান দীপের রিপোর্ট। তার মধ্যে এখনো ভয়ভীতিটা কাজ করতেছে। সে অন্য কাউকে দেখলে কিছুটা ভয় পাচ্ছে, তাই এবং তার শারীরিক যে কন্ডিশন এখনো অনেক খারাপ বলতে পারি। ও যদিও সুস্থ হয়ে ওঠে, তাও দেখা যাবে সে ভবিষ্যতে ভালো লাইফ লিড করতে পারবে না। ঘটনার 12 দিন পর এভাবেই নিজের ভাগ্নির কথা জানাচ্ছিলেন সাম্প্রতিক সময়ে ধর্ষণের শিকার হওয়া এক শিশুর এই আত্মীয়। প্রতিদিনই ধর্ষণ বা নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য মতে সাম্প্রতিক সময়ে বেড়েছে ধর্ষণের হার। 2012 সালে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছিল 86টি, তবে 2016 সালের সেপ্টেম্বর পর্যন্ত ঘটেছে 325টি। সংশ্লিষ্টরা বলছেন, ধর্ষণের ঘটনা মানহানিকর হওয়ায় অনেক শিশুর পরিবার এ বিষয়ে মামলাও করতে অনীহা প্রকাশ করেন। কোনো সন্তানের বাবা মা তার সন্তান যখন নির্যাতিত হয়, ধর্ষিত হয়, তখন তারা এর শাস্তি চায়। কিন্তু আমরা দেখি অনেক ক্ষেত্রেই এই শাস্তি তো দূরের কথা, যারা অপরাধ সংগঠন করে তারা বরং আরো বুক ফুলিয়ে এলাকায় অবস্থান করে, চলাফেরা করে এবং এরপরে আরো অপরাধ, একই ধরনের অপরাধ সংগঠন করে। মনোবিজ্ঞানীরা বলছেন, মূল্যবোধ গড়ে তুলতে যে শিক্ষার প্রয়োজন তা পরিবার অথবা শিক্ষা প্রতিষ্ঠান দিতে ব্যর্থ হচ্ছে। এ কারণে বাড়ছে শিশু ধর্ষণ। ডিসফাংশনাল পরিবারগুলোতে বাচ্চারা আত্মবিশ্বাস থাকে না, তাদের জীবন সম্বন্ধে তারা আশাবাদী হতে পারে না। সহজে অন্যরা তাকে প্রভাবিত করতে পারে। কে অশুভ একটা কাজ করতে চাইলো, সে প্রতিরোধ করতে পারলো না, কিন্তু হয়তো সইতে পারছে না মনে মনে। এই ধরনের বাচ্চারা কিন্তু নিপীড়নের সহজ ঝুঁকিতে পড়ে। আইন বিশেষজ্ঞদের অভিমত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মামলার রায় দ্রুত কার্যকর করলে ধর্ষণের মতো অপরাধ কমানো সম্ভব। সোশ্যাল বয়কটটা যদি আমরা তৈরি করতে পারি, এটা কিন্তু অফিসিয়াল না, কিন্তু সোশ্যাল বয়কট একটা মানুষকে বুঝতে সাহায্য করবে যে এটি একটি অপরাধ, এবং তাকে যখন আমরা অপরাধী হিসেবে সমাজে চিহ্নিত করব, তখন কিন্তু এই ধরনের অপরাধ থেকে সে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। শিশুদের সুরক্ষায় পরিবারের সচেতনতা বাড়ানোর আহ্বানও জানিয়েছেন এই সমাজবিজ্ঞানী। বোঝাতে হবে এটি একটি অসুস্থতা। এবং শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। জাগৃতি প্রকাশনের মালিক ফয়সাল আরফিন দীপন হত্যা মামলায় গ্রেফতার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও 1 বছরে জমা পড়েনি চার্জশিট। একই অবস্থা শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টা মামলার। পুলিশ বলছে, আরও কয়েকজন আসামিকে গ্রেফতার করতে পারলেই চার্জশিট দেয়া সম্ভব হবে। দীপনের পরিবার বলছে, সুষ্ঠু বিচারের ভার রাষ্ট্রের উপর ছেড়ে দিয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বাংলাদেশের প্রকাশনা জগৎকে বদলে দেওয়ার স্বপ্ন, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর সমাজ গড়ার ব্রত নিয়ে কাজ করছিলেন যে গুটি কয়েক তরুণ, তাদেরই একজন ফয়সাল আরফিন দীপন। মুক্তচিন্তার বই প্রকাশের দায়ে গেল বছরের এই দিনে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় তাকে। একই দিন লালমাটিয়ার নিজ কার্যালয়ে নৃশংস হামলার শিকার হন শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশিদ টুটুল এবং লেখক ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম। পরের 3 জন ভাগ্যক্রমে বেঁচে গেলেও দীপনের ফেরা হয়নি জীবনের জয়গানে। তবে দীপনের জীবন থমকে গেলেও থমকে যায়নি তার স্বপ্ন। তার প্রিয় প্রতিষ্ঠান জাগৃতিকে জাগিয়ে রেখেছেন তার স্ত্রী। চিকিৎসা বিজ্ঞানের মতো সম্পূর্ণ বিপরীতধর্মী পেশা থেকে এসেও পরিচালনা করছেন প্রকাশনা সংস্থা। বইমেলার স্টল নিয়ে দাঁড়ানোটাই অনেক সাহসের ব্যাপার ছিল। সেই সাহসটুকু নিয়ে দাঁড়িয়েছিলাম। পরে যেটা রিয়েলাইজ করেছি, না দাঁড়ালে অনেক বড় একটা ভুল হয়ে যেত। পারিবারিক যে খড়গটা নেমে এসছে, যে আঘাতটা আমরা
পেয়েছি ওটা সামলানোটাই আমাদের দায়িত্ব ছিল। বিচার আছে প্রক্রিয়াধীন, এটা ত্বরান্বিত করবার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের। যারা এই নীতি নির্ধারকের জায়গায় আছেন তারা ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করেই সেইভাবে আগাবেন, আমরা সেটাই আশা করি। এদিকে পুলিশ বলছে দীপন হত্যার সঙ্গে জড়িত অভিযোগে আনসার আল ইসলামের 2 কর্মীকে গ্রেফতার করেছেন তারা। আসামিরা আদালতে জবানবন্দিও দিয়েছে। এছাড়া হত্যার অন্যতম পরিকল্পনাকারী শরীফ ওরফে মুকুল রানা মারা গেছে বন্দুকযুদ্ধে। দীপন হত্যার রহস্যের জট খুলেছে বলে পুলিশ দাবি করলেও প্রশ্ন ছিল 1 বছরেও চার্জশিট জমা পড়েনি কেন। আমরা আশা করছি যে অপরাপর আসামি যারা আছে, যাদেরকে আমরা গ্রেফতার করতে এখনো পারিনি, তাদেরকে গ্রেফতার আমরা আশা করছি যে এই কাজগুলো সম্পন্ন করতে পারলে আমরা খুব সহসাই এই 2টি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করব। আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার 4 জনের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে এই মামলারও অভিযোগপত্র জমা পড়েনি এখনো। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। সভায় অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যরা। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিল আলমের ব্রিফিং করার কথা রয়েছে। তিন দফায় ঘোষিত নবগঠিত কমিটি আওয়ামী লীগের অগ্রযাত্রা আরও এগিয়ে নেবে বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারা। উপদেষ্টা পরিষদে খুব বেশি পরিবর্তন না আসলেও সভাপতি মণ্ডলীর সদস্য ও কার্যনির্বাহী সদস্য পদে এসেছে বেশ কিছু পরিবর্তন। দলে স্থান পেয়েছে তরুণ নেতৃত্ব। নেতারা বলছেন, ক্ষুধামুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়া ও আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সবথেকে সক্রিয় ও পরিশ্রমী নেতাদের নতুন কমিটিতে পদ দেওয়া হয়েছে। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। গত 22 ও 23 অক্টোবর দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সভাপতি মণ্ডলীর 14 জনের নাম ঘোষণা করা হয়। সাংগঠনিক সম্পাদক 2 দিন পর সম্পাদক মণ্ডলীর 27 সদস্যের মধ্যে 22 জনের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তৃতীয় দফায় গত শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে দলটি। একই দিন ঘোষণা করা হয় 38 জনের উপদেষ্টা পরিষদ এবং 11 সদস্যের সংসদীয় বোর্ড। নবগঠিত 81 সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধারণ সম্পাদকের পদে। পরিবর্তন এসেছে কার্যনির্বাহী সদস্য পদেও। 28টি পদে আগের কমিটির বেশিরভাগ সদস্য বাদ পড়েছেন, যুক্ত হয়েছেন 18 জন। 19 সদস্যের সভাপতি মণ্ডলীতে নতুন মুখ 7 জন। এছাড়া উপদেষ্টা পরিষদে খুব বেশি পরিবর্তন না হলেও নতুন যোগ হয়েছেন সাবেক 3 মন্ত্রী শফিক আহমেদ, আফম রুহুল হক ও সতীশ চন্দ্র রায়। নেতারা বলছেন, দলকে যুগ উপযোগী করতেই এমন পরিবর্তন আনা হয়েছে। যারা 71-এর মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করেছে, তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কাজেই দলে যে নতুন নেতৃত্ব এসছে, তারা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যারা সমর্থক তাদের সাথে আলাপ আলোচনা করেই তাদেরকে বাছাই করা হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস, দল অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে এবং অনেক বেশি গতিশীল হবে। নবগঠিত কমিটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাবে এমন আশা প্রকাশ করেন নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দল স্বাধীনতা এনে দিয়েছে রাষ্ট্রকে। এই দলটি ক্ষমতা থাকলে নিশ্চয়ই সোনার বাংলা হবে। দেশে আর যেন কখনোই স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে ব্যাপারে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব সজাগ থাকবে বলে জানান এই নেতা। জনগণ সিদ্ধান্ত নেবে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবং সেই সময় সংবাদে আরো থাকছে, 16,000 টাকা মূল বেতনধারীদের ইটি নেয়ার বাধ্যবাধকতা নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি চাপ। মন্তব্য বিশ্লেষকদের। দাবি, এ ধারা আয়কর আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দেশের বেশ কয়েকটি জেলায় স্থগিত হওয়া শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন জেলায় ভোট দিচ্ছেন ভোটাররা। এবার সারা দেশে 230টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে। এদিকে 68 বছর পর এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা। এছাড়া রাজশাহীর বাগমারা উপজেলার 16টি ইউনিয়ন সহ ঠাকুরগাঁও, পটুয়াখালী ও গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলার ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। বিগত ইউপি নির্বাচনে ভোট কারচুপি ও সহিংসতার অভিযোগে এসব এলাকায় নির্বাচন স্থগিত করা হয়।
তা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, বিজিবি, আনসারের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আগের এই পথে ভোট দিতেই পারিনি আমরা, সেইখানে আমরা সবাই আগে ভাগে চলে যাইছি। কিন্তু ঝামেলা নাই, কিছুই নাই, সব কিছুই একটা সুন্দরভাবে ভোট হইতেছে। খুব সুসালামতি ভোট দিতে পারলাম। এখন ভোট সুস্থভাবে দিতে পারতেছি, আগে দিতে পারছি না, গন্ডগোল ছিল। শান্তিপূর্ণভাবে ভোট চলছে, আশা করি উৎসবমুখর পরিবেশে বিকাল 4টা পর্যন্ত ভোট সুষ্ঠু এবং সুন্দর হবে। প্রচুর সংখ্যক বিজিবি, র্যাব এবং আনসার সদস্য মোতায়েন আছে এবং ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। যতক্ষণ পর্যন্ত ভোটের রেজাল্ট ডিক্লেয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ডিপ্লয়মেন্ট বজায় থাকবে। ময়মনসিংহের বালিপাড়া ইউনিয়নের পাটুলি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আছেন সহকর্মী হারুনুর রশিদ এবং রাজশাহীর মারিয়া ইউনিয়নের গাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। নির্বাচনের খবর জানতে প্রথমে যাচ্ছি হারুনের কাছে। হারুন, ময়মনসিংহের 7টি উপজেলার 12টি ইউনিয়ন পরিষদে আজ বিভিন্ন কারণে স্থগিত হওয়ার যে ইউপি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছি এবং দেখছি যে সকাল থেকে মোটামুটি ভোটারদের উপস্থিতি ভালো, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি আমরা বেশ লক্ষণীয় দেখেছি এবং প্রতিটি কেন্দ্রেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শুধু যে 7টি উপজেলার 12টি ইউনিয়ন পরিষদের 32টি কেন্দ্রে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে ত্রিশালের কানিহারি ইউনিয়নের থাপনহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেখানে সকালে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটে, যার কারণে কিছু উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই কারণে আসলে সেই কেন্দ্রে ভোট গ্রহণ এখন চলছে, কিন্তু ভোটারদের উপস্থিতি একেবারেই কম। এছাড়া অন্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সবগুলোতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সবাই উৎসবমুখরভাবেই ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত সেই কানিহারির থাপনহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া আমরা এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। ময়মনসিংহের ফুলবাড়িয়ার 2টি স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং রাঙ্গামাটি ইউনিয়ন পরিষদে একজন নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী মারা যাওয়ার কারণে সেখানে উপনির্বাচন হচ্ছে। আর গফরগাঁওয়ের 2টি কেন্দ্রে, ত্রিশালের 3টি কেন্দ্রে, মুক্তাগাছার 1টি কেন্দ্রে, ফুলপুরের 3টি কেন্দ্রে এবং ভালুকার হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের 13টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ধুবাউড়ার দক্ষিণ মাইজপাড়া চারোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রে দেখেছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আনসার সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি যে পুলিশের যে মোবাইল টিম, সেই মোবাইল টিমকেও আমরা দেখেছি এবং ভ্রাম্যমাণ আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারাও দায়িত্ব পালন করছেন, তাদেরকেও আমরা দেখেছি। সবার সক্রিয় তৎপরতা রয়েছে, যার কারণে এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। শান্তিপূর্ণভাবেই সুন্দরভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি, তিনি জানাবেন সেখানকার নির্বাচনের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ ফয়সাল। আপনাকে বলে রাখি যে এই চতুর্থ ধাপে রাজশাহীর যে বাগমারার 16টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 7 মে, সেটি 5 মে অনাকাঙ্ক্ষিত কারণে এটি নির্বাচন কমিশন স্থগিত করে এবং নতুন করে তফসিল ঘোষণা হলে 31 অক্টোবর এই নির্বাচনের পুনঃভাবে নির্বাচন ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন। তো মূলত আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে 16টি ইউনিয়নের 145টি ভোট কেন্দ্রে একসাথে কিন্তু ভোট গ্রহণ শুরু চলছে এখন পর্যন্ত। তো আমরা সকাল থেকেই বিভিন্ন যে ইউনিয়ন পরিষদ আছে সেগুলোতে গিয়েছি। আমরা সবচেয়ে যেটি বেশি দেখেছি যে মেয়ে ভোটারদের পরিস্থিতি কিন্তু একদম চোখে পড়ার মতন এবং এখানে আমরা একজন এখন প্রার্থীকেও দেখতে পাচ্ছি যিনি বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন এবং ঘুরে এসে কিন্তু বলছেন যে এখন পর্যন্ত সুস্থভাবে ভোট গ্রহণ চলছে এবং বিকেল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ যেন চলে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছে। আপনাকে ফয়সাল একটু বলে রাখি যে এই 16টি ইউনিয়ন পরিষদে কিন্তু প্রায় 5000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন যারা প্রতিনিয়তই কিন্তু টহল দিচ্ছেন এবং
ভোটার যারা আসছেন কেন্দ্রে তাদের সাথেও কথা বলছেন, তাদের কেন্দ্রে আসতে কোনো ধরনের বাধার মধ্যে পড়ছে কিনা এ ধরনের কথাবার্তাও তাদের কাছে শোনা হচ্ছে। তো কিছু কিছু ভোটার রয়েছেন যারা তাদের বিদ্রোহী যেসব প্রার্থী রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তাদের সমর্থকরা হয়তো তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করছে। তবে আমরা কিন্তু দৃশ্যমান তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমরা রাজশাহীর এই বাগমারায় 16টি ইউনিয়ন পরিষদে কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি। সকাল থেকে এরই মধ্যে আমি 10 থেকে 12টি ইউপি নির্বাচনের এই ইউনিয়ন পরিষদ ঘুরেছি। এখান অনেক বিএনপির প্রার্থী, আওয়ামী লীগের যে প্রার্থীরা রয়েছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে। তবে এখন পর্যন্ত গুরুতর কোনো ধরনের অভিযোগ কিন্তু তাদের কেউই করেননি বা ভোট বর্জনের মতো কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। তো ভোটাররা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন এবং তারাও কিন্তু এই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন যে অনেকদিন পরে ইউনিয়ন পরিষদের এই নির্বাচন তাদের এলাকার জন্য সুফল বয়ে আনবে বলেই ভোটাররা মনে করছেন। তো ফয়সাল, এই ছিল আমার কাছে রাজশাহীর যে ইউনিয়ন পরিষদের নির্বাচন তার সর্বশেষ খবর। দর্শক, স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার আগে ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। অর্থ আইন 2016-র কিছু ধারা আয়কর আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে করমুক্ত আয়সীমা 2.5 লাখ টাকা হলেও 16,000 টাকা মূল বেতনধারীদের ইটি নেয়া ও রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা স্ববিরোধী। নিম্ন বেতনের চাকরিজীবীদের জন্য এটা বাড়তি চাপ বলেও মত কর আইনজীবীদের। অন্যদিকে বেসরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতার উপর কর নেয়াটা বৈষম্যমূলক বলে মনে করেন করদাতারা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। সর্বশেষ অর্থ আইন 2016 নতুন সংযোজন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত 16,000 টাকা মূল বেতনভুক্তদের ইটিন গ্রহণ ও রিটার্ন দাখিল করতে হবে। এক্ষেত্রে মূল বেতনের সাথে ইনক্রিমেন্ট ও বোনাস যোগ হয়ে আয় বছরে 2.5 লাখের উপরে হলে দিতে হবে কর। আর বেসরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতার উপর কর প্রযোজ্য হওয়ায় তাদের বেতন 16,000 টাকা হলেও কর দিতে হবে। বিশ্লেষকদের মতে কারো মোটায় করযোগ্য না হলেও ইটিন গ্রহণের বাধ্যবাধকতা থাকায় করদাতারা হয়রানির শিকার হতে পারেন। ইটিনটা হইলে তো আপনি রিটার্ন বাধ্যতামূলক, না দিলে তো আপনার ফাইনের পর্যায়ে চলে আসবে। নোটিশ 3 বার দেওয়ার পর এক্সপার্টি হয়ে যাবে। এক্সপার্টি হয়ে গেলে মানে ডিসিটি তার ইচ্ছা মতো সে অ্যাসেসমেন্ট করে আপনার পাঠাই দিল। আপনি ওই নির্দিষ্ট টাইমে কর না দিলে ওয়ারেন্টি ইস্যু হতে পারে, বিভিন্ন ধরনের সার্টিফিকেট মামলা হতে পারে। 1,16,000 টাকা করে যদি মূল বেতন, তাহলে ওনার ট্যাক্সেবল ইনকাম আসবে না। তাহলে এখনই ওনাকে টি আইন গ্রহণ করতে হবে। এটা সাংঘর্ষিক। করদাতাদের অভিযোগ, বেসরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতার উপর সরকার নির্ধারিত করের হার অতিরিক্ত। এছাড়া মেট্রোপলিটন এলাকায় ব্যক্তি শ্রেণীর করদাতাদের ন্যূনতম করের পরিমাণও বেশি বলে মনে করেন তারা। যে মহার্ঘ ভাতা বোনাসের উপর শুধুমাত্র গভর্নমেন্টকে আমার জানা মতো এটা দেওয়া হয়, কিন্তু প্রাইভেট সেক্টর যারা চাকরি করে তাদের দেখা হয় যে প্রতিটি ইনকামের উপর যোগ করে কিন্তু ট্যাক্স দেওয়া হয়। মেট্রোপলিটন এরিয়াতে যে মিনিমাম ট্যাক্স ধার্য করা হয়েছে এটা আসলে বেশি হয়ে যায়। সারা বছর সংসার খরচ এবং বিভিন্ন খরচ, অফিস মেইনটেনেন্স, সমস্ত খরচ করে দেখা যাচ্ছে যে আর ট্যাক্স দেওয়ার মতো, পে করার মতো অ্যাবিলিটি থাকে না। তবে এনবিআর এর কর্মকর্তারা জানান, হিসাব নিকেশ করে 16,000 টাকা বেশি উপার্জনকারীদের ইটিন গ্রহণ ও রিটার্ন দাখিল করতে বলা হয়েছে। আমরা হিসাব করে দেখেছি যে 16,000 টাকা বেসিকের উপরে যাদের বেসিক আছে তাদের ইনকাম ট্যাক্সেবল। যদি তার ট্যাক্সেবল ইনকাম না থাকে, বিলো ট্যাক্সেবল ইনকাম দেখাও তো রিটার্ন দাখিল করতে পারে। আয়কর আইন বিশ্লেষকদের মতে করদাতাদের উপর অতিরিক্ত চাপ না দিয়ে করের আওতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ছোট কিছু ভুলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। মন্তব্য সাবেক ক্রিকেটারদের। নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নেয়ার পরামর্শ। $300 কোটি টাকা ব্যয়ে তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিতে বিটিসিএল দেশব্যাপী ফাইবার অপটিক স্থাপনের কাজ প্রায় শেষ করে এনেছে। এই প্রকল্পের আওতায় দেশের 290টি উপজেলার 1000 ইউনিয়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার অপটিকের মাধ্যমে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়া হবে। এর ফলে যোগাযোগ ছাড়াও অর্থনৈতিকভাবে সুফল বয়ে আনবে বলে মনে করেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির।
দেশের প্রতিটি ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে চালু রয়েছে তথ্য সেবা। এই কেন্দ্রগুলো তৃণমূল পর্যায় থেকে বহির্বিশ্বের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের মন্থর গতিসম্পন্ন মোডেম ব্যবহারে নানা ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। পেজটা আসতে অনেকক্ষণ দেরি করে, একজনকে সেবা দিতে হলে ম্যাক্সিমাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগে। অনেক লোক আসে প্রবাসে তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলার জন্য স্কাইপে, কিন্তু আমাদের নেটওয়ার্কের যে স্পিডটা একেবারে কম। ঝড় কিংবা বজ্রপাতে মান্দাতা আমলের রেডিও লিঙ্ক ক্ষতিগ্রস্ত হলে উপজেলার সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় উপজেলা ও ইউনিয়নগুলোতে ভূগর্ভস্থ পাইপের মধ্য দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার অপটিক লাইন স্থাপন করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই কাজগুলি শেষ হলে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে গ্রামের সাধারণ মানুষ তারা তাদের ছেলে মেয়েদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করতে পারবে। ইন্টারনেট দ্রুতগতির উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট একদম রুট লেভেলে পৌঁছে যাবে। শুধু যোগাযোগই নয়, এই সেবা চালু হলে যুব সমাজ অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হবে বলে মনে করছেন ডক্টর জাফর ইকবাল। আমি নিশ্চিত যখন নাকি এই ফ্যাসিলিটি দেওয়া হবে, আমাদের দেশে যে তরুণ প্রজন্ম আছে তারা এটা থেকেই আরো অনেক ধরনের নতুন নতুন সুন্দর সুন্দর সার্ভিস বের করে নিয়ে আসবে, যে সার্ভিসের কথা আমরা হয়তো এই মুহূর্তে চিন্তা করতে পারছি না। 290 উপজেলার মধ্যে সিলেট বিভাগের 26টি উপজেলার সবকটি ইউনিয়ন সহ দেশের 1000 ইউনিয়নে ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন স্থাপনের কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন বিটিসিএল। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মোবাইলে খুদে বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গেই প্রশাসনিক কর্মকর্তারা হাজির হয়ে বন্ধ করবেন বাল্যবিবাহ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেয়া এমন একটি প্রকল্প দেশে প্রথমবারের মতো চালু হয়েছে কুড়িগ্রামে। এতে খুশি কন্যা শিশুরা, সচেতন হচ্ছেন অভিভাবক ও বিয়ে নিবন্ধনকারীরা। স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনিক কর্মকর্তারা বলছেন এর মাধ্যমে ধীরে ধীরে দূর হবে বাল্যবিবাহ। মমিনুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য, বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দারিদ্র্যপীড়িত অঞ্চল হওয়ায় কুড়িগ্রামে অন্যতম প্রধান সামাজিক সমস্যা বাল্যবিবাহ। তাই এটি প্রতিরোধে সরকারের নেয়া বাল্যবিবাহ প্রতিরোধমূলক প্রকল্প এক্সেস টু ইনফরমেশন A2I দেশের মধ্যে প্রথম চালু হয়েছে এই জেলায়। এর অধীনে মোবাইলে খুদে বার্তা পাঠালেই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন হাজির হয়ে বন্ধ করবেন বাল্যবিয়ে। এতে সচেতন হয়ে উঠছেন কন্যা শিশু, অভিভাবক ও বিয়ে নিবন্ধনকারী কাজীরা। আমি ক্লাস 8-এ পড়ি, আমার বাবা বিয়ে ঠিক করছিল। আমার গ্রামের মধ্যে আপারা এসে প্রশাসনের লোকের কাছে একটা নম্বরে ফোন করছিল, প্রশাসনের লোক এসে বিয়ে বন্ধ করেছে। এই বিয়ে আমি চাইনি, বন্ধ করে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমাদের কাছে নাম্বার আছে 16100, এই নাম্বারে আমরা ফোন করলে বাল্যবিবাহ বন্ধ হয়ে যায়। আমরা মোবাইল ফোনের মাধ্যমে বর এবং কনের বয়স যাচাই করে বিবাহ রেজিস্ট্রেশন করি। বাল্যবিয়ে বন্ধে মোবাইল প্রযুক্তির ব্যবহারকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধি। মোবাইল প্রযুক্তির মাধ্যমে বাল্যবিবাহ আমাদের এলাকায় অনেক কমে গেছে, আগে যেরকম ছিল আরো কমছে। আমরা আশা করব আস্তে আস্তে আরো থাকবে না। প্রকল্পটির সমন্বয়কারী জানান, ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং এনজিও সংগঠনগুলোর সহায়তায় চলতি বছরের জুন থেকে প্রকল্পটির কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের A2I প্রকল্পের অধীন সার্ভিস ইনোভেশন ফান্ড রয়েছে এবং সেই সার্ভিস ইনোভেশন ফান্ড কর্তৃক এই প্রকল্পটি গৃহীত হয়। মোবাইলে তথ্য দেয়া ইতিমধ্যে বহু বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বাল্যবিবাহ বন্ধে মোবাইল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে কার্যক্রম শুরু হয়েছে তাতে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা কুড়িগ্রাম জেলা থেকে বাল্যবিবাহ অনেকাংশেই হ্রাস করতে সক্ষম হব ইনশাআল্লাহ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে কুড়িগ্রামে মোট জনসংখ্যা 20,70,000-এর মতো, যার প্রায় 70% দরিদ্র। আর জেলায় বাল্যবিয়ের শতকরা হার 78.1। সময় সংবাদ, কুড়িগ্রাম। ঘনিয়ে আসছে শীত, তাই উত্তরের জনপদ একসময়ের দারিদ্র্যপীড়িত এলাকা গাইবান্ধার হোসিয়ারিপল্লীতে বেড়েছে ব্যস্ততা। এতে শীতবস্ত্র কারখানায় কাজ করেই স্বাবলম্বী হচ্ছেন নারী পুরুষ। তবে ব্যবসায়ী ও কারখানার মালিকরা বলছেন নানামুখী সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে সম্ভাবনাময় এই শিল্পের অগ্রগতি। ওবায়দুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন।
রাজধানী ঢাকা কিংবা দেশের বড় কোনো শহরের গার্মেন্টস কারখানা নয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পেপুলিয়া। শীতবস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কারখানার শ্রমিকরা। সারা বছর কারখানায় কাজ করে ইতোমধ্যে প্রায় বেকারমুক্ত হয়েছে গ্রামটি। একসময়ের অভাবী পরিবারগুলোতে ফিরে এসেছে সচ্ছলতা। এখানে শিল্প প্রোডাকশনে কাজ করে বা শিল্প সংস্থায় কাজ করে অনেক লাভবান হয়েছে। আমরা ইনশাল্লাহ মাসে 8-10 হাজার টাকা ইনকাম করতে পারি। কাপড় চোপড়, খাওয়া দাওয়া, আইনিতে সবকিছু হচ্ছে। কোচা শহরের এক একটি কারখানায় প্রায় 500 ধরনের শীতবস্ত্র তৈরি হচ্ছে। তাদের তৈরি এসব পণ্য বাজারজাতে এলাকাতেই গড়ে উঠেছে নয়ারহাট নামের একটি শীতবস্ত্রের বাজার। শীত ঘনিয়ে আসায় এই হাটে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে। তারা এ বাজার থেকে নানা ডিজাইনের শীতবস্ত্র কিনে নিয়ে যাচ্ছেন। বেচা কিনা মোটামুটি ইনশাল্লাহ ভালো। আমাদের মালের কোয়ালিটি বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন দামেরও আছে। রাজশাহী গোদাগাড়ি থেকে আসছে, মাল নিয়ে যায়, আমরা পাইকারি বিক্রি করি, ওখানে যায় খুচরা বিক্রি করি আমরা। তবে নানামুখী সমস্যার কারণে সম্ভাবনাময় এই শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানালেন কারখানার মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা। বিদ্যুতের খুব বেহাল অবস্থা। আমাদের এখানে 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা আমরা বিদ্যুৎ পাই। কোচা শহর থেকে আমাদের এই নয়ারহাট বাজার পর্যন্ত রাস্তাটা অতিরিক্ত ভাঙাচোরা এবং বেশ কয়েক বছর থেকে এইভাবে পড়ে আছে। অবশ্য কোচা শহরের হুঁশিয়ারি শিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। কোচা শহরের মতো আমাদের আরো 2-1টি জায়গাতে এটি যেন বিকশিত হয়, আমি সেই বিষয়টিও আসলে সরকারের নজরে নিয়েছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার 20টি গ্রামে ছোট বড় মিলে শীতবস্ত্রের প্রায় 3 শতাধিক কারখানা গড়ে উঠেছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মার্কিন নির্বাচনের খবর। ফ্লোরিডা, মিশিগান, কলোরাডো সহ নির্দিষ্ট 11টি অঙ্গরাজ্যের ফলই পাল্টে দিতে পারে মার্কিন নির্বাচনের সব জরিপ বা প্রেসিডেন্সিয়াল বিতর্কের হিসাব নিকাশ। বিগত নির্বাচনের ফলাফলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওই 11টি অঙ্গরাজ্যের ভোটাররা। তাই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না কে হতে যাচ্ছেন মার্কিন মুলুকের পরবর্তী শাসক। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন তুষার আব্দুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের যে রোববারের এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, যে 50টি অঙ্গরাজ্যের মধ্যে 11টি অঙ্গরাজ্যের ভোটাররা কিন্তু এখনো দ্বিধাগ্রস্ত আছেন যে তারা হিলারির দিকে যাবেন না ট্রাম্পের দিকে যাবেন। কলোরাডো, ফ্লোরিডা, আইওয়া, মিশিগান, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা, ওয়াইও, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া এবং উইকিনসন, যাদের বলা হচ্ছে যে ব্যাটল গ্রাউন্ড স্ট্যাটাস। এই যে এই 11টি যে অঙ্গরাজ্য, তারা কিন্তু গত যে বিগত 2টি নির্বাচন ছিল সেখানেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যে এই যে হিলারি এবং ট্রাম্পকে নিয়ে এত জরিপ এবং তাদের যে এত কথোপকথন বিতর্কের ভিতরে এবং বাইরে, তাতেও কিন্তু এই 11টি অঙ্গরাজ্যের যারা ভোটার আছে তারা কোনো দিকেই হেলছেন না। পাশাপাশি এই কথা বলতে হয় যে যে অঙ্গরাজ্যগুলোতে হিলারি অনেকগুলোতে এগিয়ে আছেন, সেটা নিয়ে পর্যবেক্ষকদের এক ধরনের বিশ্লেষণ যে এই যে অতীত আত্মতুষ্টিতে ভোগা হিলারির সমর্থকদের, সেটাও কিন্তু হিলারির জন্য খুব স্বস্তিদায়ক নাও হতে পারে। কারণ আমরা জানি যে নির্বাচক মণ্ডলীর ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং সেখানে যদি কোনো রাজ্যে হিলারির সমর্থকদেররা অতি আত্মতুষ্টিতে ভুগে ভোট কেন্দ্রে না যান, ভোট না দেন এবং সেই অঙ্গরাজ্যে যদি হিলারি হেরে যান, তাহলে কিন্তু ওই অঙ্গরাজ্য থেকে নির্বাচক মণ্ডলীর যে ভোট সেখানেও কিন্তু তাহলে হিলারি হেরে যেতে পারে। হিলারি আরেকটু এগিয়ে যায় কিনা বা ট্রাম্প কিছুটা কাছাকাছি আসতে পারে কিনা হিলারির দিকে, সেটা আমরা দিন গণনার সঙ্গে সঙ্গে বুঝতে পারবো এবং সেই খবরটাও নিশ্চয়ই আমরা নিউ ইয়র্ক থেকে আপনাদেরকে জানার চেষ্টা করব। তুষার আব্দুল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। খেলার খবর। ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজেই আধিপত্য ছিল বাংলাদেশের। ছোট কিছু ভুল না করলে 2 সিরিজেই বাংলাদেশের জয়ের সুযোগ ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। টেস্ট ক্রিকেটে প্রতাপশালী ইংলিশদের বিপক্ষে জয় সামনের দিনে মুশফিক সাকিবদের যোগাবে আত্মবিশ্বাস। তবে এখানেই তৃপ্ত না হয়ে নিউজিল্যান্ড সিরিজের জন্য টাইগারদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার পরামর্শ এই সাবেক অধিনায়কের।
বিশ্ব ক্রিকেটের মানচিত্রে ওয়ানডেতে বেশ আগেই নিজেদের স্থান শক্ত করেছে বাংলাদেশ। ঘরের মাঠে টানা 6 সিরিজ জয়েরও কীর্তি আছে বাংলার বাঘেদের। তবে টেস্ট ক্রিকেটের সঙ্গে কেন জানি সখ্যতা করতে পারছিল না মুশফিকের দল। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে টাইগাররা প্রমাণ করলো নিজেদের শক্তির সাথে মানানসই উইকেট পেলে থ্রি লায়নদের কুপকাত করাটা কঠিন কিছু নয়। তবে আক্ষেপ থেকেই যাচ্ছে। চট্টগ্রামে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল হলে শুধু টেস্ট না, লেখা হতো বাংলাদেশের সিরিজ জয়ের গল্প। পুরো ইংল্যান্ড সিরিজে ওয়ানডে এবং টেস্ট সিরিজে আমি বলবো যে বাংলাদেশ কিন্তু ডমিনেট করেছে। আমরা হয়তো কিছু জায়গায় আনলাকি ছিলাম, ইংল্যান্ড টিম হয়তো বাঁচতে হয়তো ওয়ানডে সিরিজটা পেয়ে গেছে, বাট আমি মনে করি যে সব কিছুই হয়তো আমাদের ফেভারে থাকতো। বাট আমরা যদি আরেকটু ওই ভুলগুলো যদি একটু কম করতাম, পুরো ওভারঅল আমি বলবো যে আমাদের স্পিনাররা বিশেষ করে টেস্ট ম্যাচে দুটো ম্যাচে দেখার মতো বোলিং করেছে কিন্তু আমাদের, এবং আমার মনে হয় যে অসাধারণ। টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ডে, যেখানকার কন্ডিশন একেবারে বিপরীত। বিশ্বকাপে এক স্কটল্যান্ডকে হারানো ছাড়া সেখানে নেই বাংলাদেশের কোনো সুখস্মৃতি। তাই টেস্ট ওয়ানডেতে উন্নতির ধারাটা ঊর্ধ্বগামী রাখতে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশি প্লেয়ারের মেন্টালি কিন্তু এখন অনেক খুবই চাঙ্গা আছে, তো এইটা একটা বাড়তি অনুপ্রেরণা দেবে। সেটা যেখানে ওয়ার্ল্ডে যেখানেই খেলা হোক না কেন, আমার মনে হয় আগের 2 বছর আগের বাংলাদেশ টিম আর এখনকার বাংলাদেশ টিমের মধ্যে এই মেন্টাল অ্যাটিটিউড যেটা চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু একটা বড় ডিফারেন্স তৈরি করবে। নিউজিল্যান্ডে অবশ্যই টাফ টাইম যাবে, বাট এটাও ঠিক যে প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি নিউজিল্যান্ডের উইকেটের কথা চিন্তা করি, যদি আমরা নিজে থেকে আগে থেকে হোমওয়ার্ক করি যে ওইখানে খেলার জন্য কী ধরনের বোলিং করতে হবে বা কী ধরনের টেকনিকে ব্যাটিং করতে হবে, সেগুলো যদি আমরা একটু আগে থেকে মানে চেষ্টা করি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্প হবে যত। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। ঘরে বাইরে সবখানে অনিরাপদ শিশু। নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণ বলছেন বিশেষজ্ঞরা। প্রকাশক দীপন হত্যা মামলায় গ্রেফতার 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও দেয়া হয়নি চার্জশিট। একই অবস্থা টুটুল হত্যা চেষ্টা মামলার, হতাশ পরিবার। স্থগিত হওয়া 230টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। নবগঠিত কমিটি আওয়ামী লীগকে আরও এগিয়ে নেবে বলছেন জ্যেষ্ঠ নেতারা। আশা, তরুণ নেতৃত্ব কাজ করবে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে। এবং ফ্লোরিডা, মিশিগান সহ নির্দিষ্ট 11টি অঙ্গরাজ্যের ফলই পাল্টে দিতে পারে মার্কিন নির্বাচনের সব জরিপ। এখনো দ্বিধায় ভোটাররা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।